আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই আওয়ামী লীগ সরকারের রাঘব বোয়ালদের মধ্যে প্রথমে যে দুজন ব্যক্তি আটক হয়েছিলেন, সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তারা যে প্রক্রিয়ায় আটক হয়েছিলেন আমরা অধিকাংশ মানুষ সন্দেহ পোষণ করছিলাম যে এটি একটি নাটক। তাদেরকে যে অবস্থা আটক করা হয়েছিল, সদরঘাট এলাকা থেকে তাদেরকে লুঙ্গি পরা অবস্থায়, একই ধরনের টি শার্ট পরা অবস্থায়, দাড়ি গোঁফ কামানো অবস্থায় তাদেরকে আটক করা হলো এবং এগুলো খুব সাদা চোখে বোঝা যাচ্ছিল যে নতুন লুঙ্গি নতুন টি শার্ট পরে তারা পালাচ্ছিলেন এবং সেই অবস্থায় তাদেরকে যেভাবে আটক করা হলো নৌ পুলিশের সহায়তায়, তো সেই সন্দেহটি এখন প্রকাশ্যে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হলো এবং এটি যে একটি নাটক ছিল সেই কথাটি বেরিয়ে এসেছে সরকারের অন্যতম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনের মুখ থেকে। একদিন আগে একটি অনলাইন টক শোতে তাকে প্রশ্ন করা হয়েছিল সেনাবাহিনীতে যারা আশ্রয় নিয়েছিলেন সেনানিবাসে, তাদের সম্পর্কে আসলে কতটুকু জানা গেছে, কারা আটক হয়েছিলেন, তাদের কতজনকে ছাড়া হয়েছে, বাকিরা কোথায় কি অবস্থায় রয়েছে। সেই প্রশ্নের জায়গা থেকে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন তিনি বলেছেন যে আমি ৮-৯ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, সেই অবস্থায় আমার কাছে দুইজনকে হস্তান্তর করা হয়েছিল। কোন দুইজন? সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী সালমান এফ রহমান। তো তার কাছে হস্তান্তর করা হলে তাদেরকে আবার এই প্রক্রিয়া আটক করা হলো কেন? প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন যে গভর্নমেন্টের অনেক কিছু করতে হয় বা পুলিশের অনেক ধরনের স্টেজ করতে হয়, নাটক মঞ্চায়ন করতে হয়, তার কারণ অনেক মামলা দেশের যে আইন কানুন তার মধ্যে কয়েকটি বাদে অধিকাংশ ধারাতেই বেলেবেল মামলা হয়ে থাকে বা ধারাগুলো এরকম জামিনযোগ্য। তো তাদেরকে যাতে জামিন না দেওয়া লাগে বা তদন্তের স্বার্থে অনেক কিছু করতে হয়, এই জন্য তারা এই নাটকটি সাজিয়েছিল। যদিও তিনি এই নাটকের সঙ্গে একমত নন, এই মন্তব্য তিনি করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এই নাটকটি করতে হয়েছিল? তাদেরকে এই নাটক ছাড়া যদি সেনা সদর থেকে খুব স্বাভাবিকভাবে ঘোষণা দিয়েই পুলিশের কাছে হস্তান্তর করা হতো, সমস্যা কি ছিল? তাদেরকে সন্দেহভাজন হিসেবে তো আটক করা যেত। এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে মানুষ হত্যাকাণ্ড বা সাধারণ মানুষের উপর যে অত্যাচার যেগুলো হয়েছে, আমরা একেবারে হত্যা মামলার কথা না বললাম, হত্যার দায়ের কথা না বললাম, যদিও সেই হত্যা মামলাগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং প্রসঙ্গক্রমে এই কথাটি আবারও তুলতে হচ্ছে যে প্রথমত তাদেরকে ওইভাবে নাটক মঞ্চায়নের মাধ্যমে আটক না করে যদি সরাসরি সেনা সদরের মাধ্যমে হস্তান্তর করা হতো, বেইলেবল কিংবা আনবেইলেবল এই প্রশ্নগুলো কি উঠতো না? তাহলে এই নাটকের কি প্রয়োজন ছিল? দ্বিতীয় কথা হচ্ছে যে হত্যা মামলাগুলো একের পর এক হয়েছে, সেগুলো নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। এখন এটি কেন বলছি? সরকারের নাটকগুলো বেরিয়ে আসছে, যেগুলো মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন তৈরি হচ্ছিল। আমরা জানি এসবের কোনো সদুত্তর সরকার কাছ থেকে পাওয়া যাবে না, কিন্তু প্রকাশ্যে তো এলো। এখন প্রশ্ন হচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনের পদ থাকবে তো? তাকে মন্ত্রী পদমর্যাদার যে উপদেষ্টা পদে রাখা হয়েছে, আমার ধারণা হয়তো তাকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে। তার কারণ আমি বিশ্বাস করি এই উপদেষ্টা পরিষদে যে হাতে গোনা 2-3 জন যোগ্য ব্যক্তি রয়েছেন, তাদের মধ্যে অন্যতম যোগ্য ব্যক্তি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। কিন্তু এও নিশ্চয় আপনাদের মনে আছে যে একটি সহজ সরলোক্তি করার কারণে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদটি গেল, স্বরাষ্ট্র উপদেষ্টা পদ।
তাকে সরিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হলো, সেখান থেকে আবার সরিয়ে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হলো। মানে এই যে নির্ভেজাল ভদ্র মানুষগুলো, তাদের উপর যত স্টিম রোলার, তাদের উপর যত অন্যায় আচরণ। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তার কার্যক্রম সম্বন্ধে তো আমরা জানি তিনি কতটুকু দক্ষ বা যোগ্য। অনেক ধরনের প্রশ্ন রয়েছে তাকে নিয়ে, কিন্তু তার পদ ঠিকই রয়ে গেছে। আওয়ামী লীগকে সংস্কারের মাধ্যমে রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত হতে হবে, এরকম একটি মন্তব্যের জন্যই ব্রিগেডিয়ার সাখাওয়াতকে সরিয়ে দেওয়া হলো ছাত্র নেতাদের বা ছাত্র সমন্বয়কদের তুমুল চাপের মুখে। এখন বিষয় হচ্ছে যে সেনা সদরে বা সেনা আশ্রয়ে যে 626 জনের মতো মানুষ ছিলেন, সেই সম্পর্কে সেনা সদর থেকে এখনো কোনো ক্লিয়ার কোনো ব্যাখ্যা আসেনি, যেটি অনেক বড় প্রশ্ন। এবং সর্বশেষে একজন রয়েছেন, যেটি ধারণা করা হয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী যেই বিষয়টি আমাদের সামনে তুলে এনেছিলেন মাত্র কয়েকদিন আগে, মানবজীবন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এবং তারপর থেকেই শিরিন শারমিন, মানে স্পিকার শিরিন শারমিনের সাবেক স্পিকার, তার প্রসঙ্গ বিভিন্নভাবে আসছে আলোচনা যে তিনি সম্ভবত এখনো সেনা আশ্রয়ে রয়েছেন। যাই হোক, এগুলো অনেক আলোচনা, অনেক বিষয়, একটি যে কোনো বিষয়ে কথা বলতে গেলে চলে আসে। আমার যে মূল বক্তব্যটি সেটি হচ্ছে যে সরকারের নাটক আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ সরকারের সময় আমরা বিভিন্ন ধরনের নাটক দেখেছি, মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য একের পর এক নাটকের মঞ্চায়ন করা হয়েছে। ঠিক একইভাবে নির্বাচন থেকে মানুষের দৃষ্টি দূরে রাখতে বা সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করতে নানান ধরনের নাটক এর মধ্যে হয়েছে। সামনে নিশ্চয়ই আরো অনেক ধরনের নাটক আসবে। আমরা শুধু বলতে চাই, মানুষ এই নাটক সম্পর্কে জানে, মানুষের অভিজ্ঞতা আছে। শেষ রক্ষা কারোরই হয়নি। বর্তমান সরকার যদি মনে করে যে তারা বিশাল একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট একটি সরকার এবং এটি জনগণের সমর্থনের সরকার, অবশ্যই জনগণের সমর্থন ছিল, কিন্তু সেই সমর্থন কিন্তু ধীরে ধীরে বিরুদ্ধে চলে যাচ্ছে। এটিও সরকারকে মনে রাখতে হবে। যতই নাটক হোক, যতই নানান ধরনের খেলা চলুক, জনগণ কিন্তু দিন শেষে তাদের পাওনাটি ঠিকই আদায় করে নিতে জানে। ব্রিগেডিয়ার সাখাওয়াত যে মন্তব্যটি করে ফেলেছেন, তিনি কিছু ভেবে হোক না ভেবে হোক বলে ফেলেছেন যে এটি নাটকের অংশ ছিল, সালমান রহমান এবং আনিসুল হকের বিষয়টি। আমরা আশা করবো নিশ্চয়ই তার উপরে কোনো ধরনের কোনো অন্যায় অবিচার নতুন করে হবে না। আল্লাহ হাফিজ।